ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এমন অভিযোগ করেন। সন্ধ্যায় নেতারা বলেন, দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার দরকার। ভোট বিলম্বিত করা গোষ্ঠী নানা রকমের কলকাঠি নাড়ছে। সভায় গোলাম কিবরিয়ার খুনিদের গ্রেপ্তারে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান নেতারা। এর আগে গতকাল সোমবার রাজধানীর মিরপুরে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি এবং মাদক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে ডিবি জানিয়েছে, কদমতলী থানার শ্যামপুর এলাকায় মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে এই চক্র অস্ত্রের ব্যবহার শুরু করে। প্রথমে অভিযান চালিয়ে মাদক চক্রের 3 মূল হোতা জাহাঙ্গীর আলম, টিটু এবং শামীমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 60 রাউন্ড গুলি এবং বিদেশি পিস্তল জব্দ করা হয়। নির্বাচনকে সামনে রেখে এই অস্ত্র ভাড়া দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে ডিবি। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা খুচরা বিক্রেতা নয়। আমি আবার বলি, তারা খুচরা বিক্রেতা নয়, তাদের ভাষায় তারা পাইকারি বিক্রেতা। কখনো কখনো এই অস্ত্রগুলো ভাড়ার কাজে ব্যবহৃত হয়। সেরকম কোনো ব্যাপার এখানে আছে কিনা, বা তারা কারো কাছ থেকে ভাড়া নিয়েছে কিনা, অথবা এই অস্ত্রগুলো যদি তাদেরই কেনা থাকে তাহলে অন্য কোনো কাজে ভাড়া দিয়ে থাকে কিনা, সার্বিক বিষয়গুলো আমরা তদন্তে বের করে আনার চেষ্টা করব। অনলাইন ডেলিভারির আড়ালে মাদক কারবারে জড়িত চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে 18 কেজি সীসা জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এসব তথ্য জানান। তিনি বলেন, এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে ডেলিভারির নামে দীর্ঘদিন ধরে সীসার কারবার করে আসছিল। সীমান্ত দিয়ে এখনও মাদক কারবার চলছে এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, সীমান্তে মাদক কারবার আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। গত পরশুদিন 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সীসা ব্যবসা করছিল, এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। এটা বিগত 6 বছরের ভিতরে সবচেয়ে বড় চালান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে জবানবন্দি রেকর্ড নেওয়া হয়। ট্রাইব্যুনালে আজ 2 জন সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন। গত 16 নভেম্বর সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। 17 নভেম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো ঘটনা তুলে ধরেন। পরে তাকে জেরা করেন পলাতক 24 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত উপস্থিত আসামিদের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার অসুস্থ থাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে ট্রাইব্যুনাল প্রশাসন। এর আগে মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারের রায়ের কপি পাঠানো হবে বলে জানানো হয়। এর আগে সোমবার জুলাই অভ্যুত্থানে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সামাজিক সহিংসতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত পলাতক শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকে নির্দেশ দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। সোমবার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এমন বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কয়েকটি প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য এবং বিবৃতি প্রচার করছে। প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা এবং অপরাধমূলক কর্মকাণ্ড সৃষ্টির আহ্বান বা নির্দেশনা রয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামিদের বক্তব্য প্রচার করা যাবে না। দিনের ভোট রাতে করতে শেখ হাসিনা 8,000 কোটি টাকা খরচ করেছেন। এর মধ্যে 3,000 কোটি টাকা প্রশাসনের কর্তারা পেয়েছে। বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কোন পরিবারের কোন সন্তানের হাত নেই, পা নেই, পিঠে অসংখ্য গুলির জর্জরিত দগ্ধ ঘা নিয়ে বসে আছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না। জনাব তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে। রুমন, তুমি তোমার টিম নিয়ে যাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও। এই টিম যাওয়া মানে শুধু ওই টিম যাওয়া না, রিজভী আহমেদ, রুমন বা মিথুনদের যাওয়া নয়, এই টিম যাওয়া মানে স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। স্থায়ী ভবন নির্মাণের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে জমি হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে থাকা ভূমি অফিসের জন্য নির্ধারিত জমি জুলাই ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। তবে একাধিক ব্যক্তি এই জমির মালিকানা দাবি করছেন। মিল্টন আনোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের উল্টো পাশে যখন জুলাই ফাউন্ডেশনের নাম ফলক বসানো হচ্ছিল, তখনও জমির গাছে ঝুলছিল ভূমি অফিসের জন্য নির্ধারিত জায়গার সাইনবোর্ড। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত হন। ফিতা কেটে জমি হস্তান্তরের উদ্বোধন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। পরে তিনি বলেন, জমি হস্তান্তরের মধ্য দিয়ে জুলাই ফাউন্ডেশন স্থায়ী রূপ পেতে যাচ্ছে। গত একটি বছরের দীর্ঘ যাত্রায় আজকে যে জায়গাটায় জুলাই ফাউন্ডেশন পৌঁছালো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটার মধ্য দিয়ে জুলাই ফাউন্ডেশনের একটি বাস্তবিক অস্তিত্ব তৈরি হলো। আশা করব এখানে একটা চমৎকার মানুষ বান্ধব একটি অফিস হবে, যেখানে জুলাইয়ের ছেলেমেয়েরা আসতে পারবে, তাদের নিজেদের অফিস মনে করবে, এখানে তারা অনেক জটিল সমস্যার সমাধান পাবে। তবে উপদেষ্টার বক্তব্য চলাকালে একাধিক ব্যক্তি এসে জমির মালিকানা দাবি করেন। তাদের দাবি, এই জমি নিয়ে মামলা চলমান, মামলা নিষ্পত্তি না করে জমি হস্তান্তর করা যাবে না। এ সময় কর্মকর্তারা তাদের থামানোর চেষ্টা করেন। এটা দুইটা মোজা, মরামরা মোজার মালিক সরকার, উনি সরকার নিয়ে যাক। কাকরাইল মোজার মালিক আমি, আমার কাকরাইল মোজার মালিক আমি, আমার কিনা সম্পত্তি। পানি ছিল সেই জায়গাটা, আমি কিনছি জায়গাটা 3 কোটি টাকা দিয়ে জায়গাটা। ভাই মামলা কোর্টে আছে, আপনি কোর্টে মামলা আছে তো? কার মামলা? আপনার সাথে কোর্টে মামলা আছে আমার মামলা আছে। এই দেনদার পরের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপদেষ্টা সহ কর্মকর্তারা। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা করতে বুধবার বিএনপি, জামায়াত, এনসিপি সহ 12টি দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। বুধবার সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন এবং এনডিএম সহ আরও 2টি দলের সঙ্গে সংলাপ হবে। এছাড়া দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিএনপি, বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বিআরপি এবং বাসদ মার্ক্সবাদীদের সঙ্গে মতবিনিময় করবে ইসি। গত এক সপ্তাহে এ পর্যন্ত 36টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী আয়োজন নিয়ে আলোচনা করেছে ইসি। এদিকে কোনো অভিযোগ না থাকায় নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। জাতীয়করণ সহ 6 দফা দাবিতে 23 নভেম্বর লং মার্চ কর্মসূচি পালন করবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট। 22 নভেম্বর বিকেল 5টার মধ্যে দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন তারা। সকালে রাজধানীর প্রেস ক্লাবে গণমাধ্যমে কথা জানান ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মদ আলামিন। ব্রিফিংয়ে ফ্যাসিস্ট আমলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং শিক্ষকদের বিষয়ে নানা অপকর্ম, মিথ্যা আশ্বাস সহ দুর্নীতির কথাও তুলে ধরা হয়। টানা 37 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। 3 মাসের বেশি সময় ধরে গ্যাস নেই সাভারের আমিনবাজার এলাকায়। এতে খেয়ে না খেয়ে দিন পার করছেন ওই এলাকার লক্ষাধিক মানুষ। বিকল্প উপায়ে কেউ কেউ রান্না করছেন কাঠের চুলায়, কারো ভরসা সিলিন্ডারে। গ্যাস না থাকায় বন্ধ সিএনজি স্টেশনও। এদিকে বারবার ধর্ণা দিয়েও তিতাসের কোনো সাড়া পাচ্ছেন না জনপ্রতিনিধিরা। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তিতাসের গ্যাসের আওতাভুক্ত এলাকা, অথচ মাটির চুলার কাঠের জ্বালানি দিয়ে রান্না করতে হয় সাভারের আমিনবাজারের বরদেশি গ্রামের আসিফা খাতুনকে। কারণ 3 মাসের বেশি সময় ওই এলাকায় গ্যাস নেই। 3 মাস ধরে যে কষ্ট করবো, বৃষ্টি না থাকলে বাইরে রান্নি, নাহলে ভিতরে রান্নি। আমরা পেটের বাতি জুটার পাই না, কামাই কম, আমরা নাকড়ি কিনবো কখনটা। 6 কেজি নাকড়ি 100 টাকা, পয়সাটা তো জোগান আগে, ওটা তো পাইনি যোগবার। শুধু আসিফা নয়, তার মতো 10 গ্রামের লক্ষাধিক মানুষ বিকল্প উপায়ে রান্না করছেন লাকড়ির চুলায়, কারো ভরসা গ্যাস সিলিন্ডার। অথচ নিয়মিত দিতে হচ্ছে গ্যাস বিল। গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে এখানকার একমাত্র সিএনজি স্টেশন। প্রভাব পড়েছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও। গ্যাস না থাকার কারণে মালিক ফকির স্টাফদের বেতন দিতে পারতেছে না। প্রতি মাসে
ডিমান্ড চার্জ আসে, গ্যাস বিল, কারেন্ট বিল। দুর্ঘটনার পর বারবার ধর্ণা দিয়েও তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। আর তিতাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানাতে পারেননি এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। তিতাস এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে, আগামী সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে, এই ধরনের আশ্বাসের বাণী অনুযায়ী যে মন্ত্রণালয়ে ফাইলাইট করেছে এইসব কথাই বলে। অনেক বড় লাইন চেঞ্জ করতে হবে, ঠিকাদার নিয়োগ করতে হবে, এটা তারা পারে না। ইনস্ট্যান্ট যদি লাইনটাকে মেরামত করা যায়, মেরামত করে দিবে, অথবা সে ওই যদি দেখা যায় এটাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সে লাইনটা বন্ধ করে দিয়ে আসবে, জানাই দেবে কোম্পানিকে। চলতি বছরের জুন মাসের শেষে আমিনবাজার এলাকার প্রধান লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এরপর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সংস্কার করে তিতাস। কিন্তু 15 দিন যেতে না যেতেই আবারও আমিনবাজার ওভারপাসের নিচে আগুন লাগলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। হাসান আহমেদ, ৭১। রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে আগে থেকে চাল এবং গম আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, রোজায় পণ্য আমদানির জন্য এলসি খোলা সহনীয় বাংলাদেশ ব্যাংক। এ সময় 1 কোটি পাসপোর্টের জন্য অনুমোদন দেওয়া হবে বলেও তিনি জানান। বৈঠকে পুরনো হয়ে যাওয়ায় আনসারদের জন্য 17,000 শর্টগান সাশ্রয়ী দামে কেনা হবে বলেও জানান উপদেষ্টা। সেই সঙ্গে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে তিনি বলেন, আগে 40,000 কেনার কথা থাকলেও এখন সেই সংখ্যা কমিয়ে আনা হবে। শুধুমাত্র যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ সেখানেই বডি ক্যামেরা দেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। ট্রাম্প ট্যারিফের চাপ কমাতে ফার্স্ট সেল প্রক্রিয়ায় ঝুঁকছেন দেশীয় রপ্তানিকারকরা। এই ব্যবস্থায় শুল্ক ভার কমানোর সুযোগ থাকলেও জটিল নীতিমালার কারণে অস্বস্তিতে উৎপাদকরা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক একটি উদ্যোগ নিলেও তা নিয়ে রয়েছে অস্পষ্টতা। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়াতে সহজ করতে হবে ফার্স্ট সেল নীতিমালা। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি পণ্যের প্রায় 60% মার্কিন বাজারে পাঠায় পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ। এর মধ্যে 2/3 যাচ্ছে ফার্স্ট সেল প্রক্রিয়ায়। মূলত ক্রয়াদেশ পাওয়া পণ্য অন্য কারখানায় উৎপাদন করে কেবল উৎপাদিত মূল্যের উপর শুল্ক আরোপের প্রক্রিয়াই হলো ফার্স্ট সেল। এতে আমদানি মূল্য কমে বিদেশি ক্রেতাদের, ফলে এই সুবিধা নিতে আগ্রহী হচ্ছেন মার্কিনিরা। আমেরিকায় 60% প্রোডাক্ট যে আমরা এক্সপোর্ট করি সেটা আমাদের ফার্স্ট সেলের আওতায় করতে হয়। শুধুমাত্র উৎপাদনের জন্য আমাদেরকে ডিউটি পে করতে হয়। কনসাল্টিং এবং সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যাপারটি আছে সেটির জন্য আমেরিকান সরকার কোনো ডিউটি আমেরিকাতে দিতে হয় না। কিন্তু দেশে ফার্স্ট সেল প্রক্রিয়া বন্দী জটিল নীতিমালার বেড়া জালে। কারণ অন্য প্রতিষ্ঠান বা সাব কন্ট্রাক্টে উৎপাদন করতে গেলে নিজস্ব ঋণপত্র খুলতে হবে সেই প্রতিষ্ঠানকে, অথবা গুনতে হবে স্থানীয় ভ্যাট। রপ্তানিকারকদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি তা সহজ করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে তাতেও জটিলতা দেখছেন উদ্যোক্তারা। উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেন্টিভ পাবে, এটা তো কেমন করে পাবে? কারণ রিয়ালাইজেশন হলো সম্পূর্ণভাবে রপ্তানিকারক প্রতিষ্ঠানের নামে। তো রপ্তানিকারক প্রতিষ্ঠানই উৎপাদন করলো, তো রপ্তানিকারক প্রতিষ্ঠান উৎপাদন করলো, কিন্তু আমি কাঁচামাল আমদানি করেছি অন্য একটি প্রতিষ্ঠানের নামে। তো এটিতে একটা মিসম্যাচ হয়ে যাবে। এই মিসম্যাচটা আমরা কিভাবে ম্যাচ করবো এটি এখনো এসআরওতে ক্লিয়ার না। বর্তমানে যুক্তরাষ্ট্রের পিভিএইচ, ভিএফ, এইও সহ বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ ক্রয়াদেশ ফার্স্ট সেল পদ্ধতিতে। সংশ্লিষ্টরা বলছেন নীতিমালা সহজ করা গেলে মার্কিন ক্রেতাদের আকর্ষণ বাড়বে বাংলাদেশে। পলিসি দেওয়ার পরে পলিসির মিনিং, একটা বড় অর্ডার আসতে পারে, ফ্লাকচুয়েশন থাকে অর্ডারের, তাহলে কিছু কিছু ফ্যাক্টরিকে আমার হয়তো সাময়িক সময়ের জন্য সাবকন্ট্রাক্টিং দিতে হবে, কিন্তু সেখানে এগুলো যাতে প্রপার ট্রেড ইউনিয়ন রাইটস থেকে শুরু করে অন্যান্যগুলোও মেনটেন করে, সেই যে ব্যবস্থাপনা সেইটাও কিন্তু এখন শক্তিশালী করতে হবে। সবশেষ অর্থবছর যুক্তরাষ্ট্রে $7.5 বিলিয়ন পোশাক রপ্তানি হয়। রাকিব হোসেন, ৭১, ঢাকা। গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবা এবং পরামর্শ ও সন্তান জন্ম দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একজন মিডওয়াইফ বা ধাত্রী। কিন্তু দেশের হাসপাতালগুলোতে নিয়মিত নিয়োগ নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে শিশু এবং মাতৃমৃত্যুর হার এখনও বেশি। আর প্রশিক্ষিত ধাত্রীরা চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন, যদিও সরকার বড় নিয়োগের পরিকল্পনা করছে। মামুন হোসেনের রিপোর্ট।
দেশে বর্তমানে প্রায় ৩,০০০ মিডওয়াইফ বা ধাত্রী সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে কাজ করছেন, অথচ জাতীয়ভাবে এর প্রয়োজন ২০,০০০-এরও বেশি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিবেদন অনুসারে জন্মের সময় দেশে প্রতি ১ লাখে ১৭৫টি নবজাতক মারা যায় দক্ষ মিডওয়াইফের অভাবে। পরিস্থিতি এমন হলেও প্রশিক্ষিত মিডওয়াইফরা চাকরির জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। বাংলাদেশে এত যুগোপযোগী একটা পেশা হওয়া সত্ত্বেও নিয়মিত সার্কুলার নেই আমাদের কিন্তু মূলত বাংলাদেশে মিডওয়াইফারি কোর্সটা চালুই হয়েছিল মা মৃত্যুর হার কমানোর জন্য। আমাদের লাস্ট নিয়োগ হয়েছে ২১ সালে, তখন আমাদের মিডওয়াইফ নিছে, তারপর থেকে আর কোনো সার্কুলার হয়নি। এর মাঝখানে একটা সার্কুলার হয়েছে যে তারপর এক বছর পরে রিটেন হয়েছে, এখন রিটেনের এখনো রেজাল্ট দেয় না। প্রাইভেট সেক্টরগুলো তো আমাদের ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আমাদেরকে নেয় না, গেলে বলে যে মিডওয়াইফ নেয় না, তাহলে আমাদেরকে পড়াশোনা কেন করাইছে সরকার? মিডওয়াইফদের জন্য নেই স্থায়ী কাঠামো বা নির্দিষ্ট প্রমোশন ব্যবস্থা। এছাড়া এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ। প্রাইভেট সেক্টরে যারা ওনার আছে, মালিক আছে, তারা জুনিয়র মিডওয়াইফকে তারা প্রেফার করে। যারা 18 মাসের ট্রেনিং আছে জুনিয়র মিডওয়াইফ, বেতন কম দেওয়া লাগে। আর তাছাড়া এই মিডওয়াইফদের বেলায়ও সরকারি যে বেতন কাঠামো, এটা কিন্তু বেসরকারি যারা হসপিটাল ওনার তারা কিন্তু অনুসরণ করেন। সরকার যদি চায়, আশা করি যে আমাদের অধিদপ্তর এবং ইউএনএফপির সহযোগিতায় আমাদের যে সঠিক ইনফরমেশনগুলো আছে, আমরা কিভাবে পড়াশোনা করি, যেমনটা আপনাকে স্যার বললো যে আমরা আসলে 3 বছর হচ্ছে আপনার ইংলিশে পড়াশোনা করি এবং ইন্টারমিডিয়েট পাস করে এসে এবং তারপর ইন্টার্নশিপ করি, এবং এর মধ্যে আমাদের যখন কোর্স চলাকালীন কিন্তু আমাদের নির্দিষ্ট একটা ডেলিভারি টার্গেট দেওয়া থাকে, যে আমি একদম স্টুডেন্ট থাকাকালীনই কিন্তু আমাকে 40টা ডেলিভারি কন্ডাক্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সন্তান জন্মদানের আগে ও পরে একজন মিডওয়াইফের তত্ত্বাবধানে থাকলে মা ও শিশু মৃত্যু অনেকাংশে কমে আসবে। বাংলাদেশে মাতৃমৃত্যু কমাতে হলে এই প্রান্তিক পর্যায়ে মিডওয়াইফদেরকে নিয়োগ দিতে হবে। যেহেতু একজন মিডওয়াইফ শুধু এই কাজটি করে থাকেন, কাজেই উনি অত্যন্ত সফলভাবে গর্ভবতী মায়েদেরকে সেবা দিতে পারবে। সরকারের পরিকল্পনা 2 বছরের মধ্যে নিবন্ধিত 10,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। 2,500 মিডওয়াইফ কর্মরত রয়েছে যারা নিয়োজিত হয়েছে। আরও 980টি পদে মিডওয়াইফারির লিখিত পরীক্ষা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই 980টি পদের মিডওয়াইফ আমরা নিয়োগ করতে সক্ষম হব। সেই সাথে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে প্রায় 4,500 মিডওয়াইফারির নতুন পদ সৃজনের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। আমরা আশা করছি যে এখান থেকেও কিছু নতুন পদ সৃজন হবে মিডওয়াইফারি। মিডওয়াইফদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের মাতৃ স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মামুন হুসাইন, 71, ঢাকা। জাতীয় নির্বাচন যতই কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর আলোচনার ঝড়। কিন্তু এই কোলাহলের আড়ালে ক্রমেই জোরালো হয়ে উঠছে একটাই প্রশ্ন, ভোটের মাঠে নারীরা কতটা নিরাপদ? শান্তিপূর্ণ নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে তারা চান নিরাপদ শিক্ষা পরিবেশ, অধিকার, সম্মান এবং কর্মস্থলে আসা যাওয়ার নিশ্চয়তা। শাকিল চৌধুরীর তথ্য ও ছবিতে তৈরি প্রতিবেদন জানাবো হবিগঞ্জের নারীদের নির্বাচনী ভাবনা। হবিগঞ্জে এবার ভোট নিয়ে জেলার নতুন নারী ভোটারদের আগ্রহ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা উদ্গ্রীব হয়ে আছেন। তবে সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে তাদের রয়েছে নানা শঙ্কা। এমন একটা ব্যবস্থা রাখা উচিত যাতে হচ্ছে মানুষ সেফ ফিল করে, মানে নারীরা হচ্ছে সেফ ফিল করে যে আমি ওইখানে গেলে নিরাপদে আসলে ভোট দিতে পারবো আমার যাকে ইচ্ছা। আমি এই বছর নতুন ভোট দেব। আমি এমন একজন লোককে ভোট দিতে চাই যিনি নারীদের শিক্ষার উন্নয়নের কাজ করবে। আমি একজন ছাত্রী এবং আমি একজন নতুন ভোটার। আমি চাই আমাদের দেশে এমন একজন সরকার আসুক যে আমাদের দেশে উন্নয়নে কাজ করবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন অগ্রগতি গড়ে তুলবে। যে সরকার আসবেন তিনি আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাববেন, কারণ দেশ উন্নত হওয়ার পেছনে শিক্ষা অনেক বড় অবদান রাখবে।
আগামী সরকারের কাছে তাদের প্রত্যাশাও অনেক, বিশেষ করে শিক্ষার পরিবেশ সৃষ্টি, নারীদের নিরাপত্তার নিশ্চয়তা তাদের প্রধান দাবি। ভোটার হিসাবে এমন একজন মানুষ ক্যাম্পাস হিসাবে যায় যিনি নিরাপত্তা বজায় রাখবে এবং আমাদের নারীদের বেশি প্রাধান্য দেওয়া হবে এবং নারীদের নিরাপত্তা থাকবে এবং আমাদের কলেজে অনেক উন্নত হবে। যে নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে আছে, সেক্ষেত্রে যদি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে ওরা অনেক দূর এগিয়ে যাবে। আর পুরুষের পাশাপাশি নারীরা একটা কর্মসংস্থানের সুযোগ পাবে। এক্ষেত্রে আমাদের দেশটা আরও উন্নতির শিখরে পৌঁছাবে। কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলার কয়েকজন কর্মজীবী নারী। সেই সাথে চেয়েছেন সামাজিক নিরাপত্তা, পাশাপাশি তাদের দাবি বৈষম্যের জায়গা থেকে নয়, অধিকার ও মর্যাদার জায়গা থেকে দেখা হোক নারীর অবস্থান। শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নে যথেষ্ট পদক্ষেপ রাখবেন, ভূমিকা পালন করবেন এবং এইচএসসি পাস করার পর আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে অনেক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান ভবিষ্যতের নিশ্চয়তার জন্য তারা যাতে দেশমুখী হতে পারে এমন উদ্যোগ নিয়ে তাদেরকে দেশমুখী করবেন। এবং আমি একজন নারী হিসাবে চাই অবশ্যই নারীর অধিকারটুকু একটু ভালো করে দেখেন, সুযোগ সুবিধা দিবেন নারীদেরকে। যে সরকার আসবে আমাদেরকে নিরাপদ সমাজ ব্যবস্থা করে দিবেন এবং সুষ্ঠু কর্মসংস্থান ব্যবস্থা করে দিবেন, আর যেন আমরা রাস্তায় চলাচলের ক্ষেত্রে কি নিজেকে নিরাপদ মনে করে চলতে পারি। হবিগঞ্জে নারী ভোটারদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক না কেন, প্রতিনিধিরা যেন সমাজে নারী পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে কাজের ক্ষেত্রে সমান সুযোগ তৈরি করেন, সেই সাথে শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল।